এপিসোড 2 এর শুরুতে আমরা সকল বন্দীদের দেখি যাদেরকে জেলে আনা হয়। জেলে আনার পর তাদের জেলের নিয়মকানুন সম্পর্কে জানানো হয়, কিভাবে আর কোন টাইমে কি করতে হবে। তাদের এটাও বলা হয় যদি তাদের পারফরমেন্স ভালো হয় তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। তারপর তাদের মেডিকেল টেস্টও করা হয়। পরের সিনে আমরা তিজিয়ংকে দেখি, তার সঙ্গে সেই আইনজীবী দেখা করতে এসেছে যাকে আমরা এপিসোড 1-এ দেখেছিলাম। সে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে, আমার নাম সাংরুক, তুমি আমাকে পাবলিক ডিফেন্ডার হিসাবে ভাবতে পারো, আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। সে আরও বলে, যখন আদালতে তোমার রায় ঘোষণা হচ্ছিল আমি তখন সেখানেই ছিলাম। আমি প্রসিকিউটরের কথার সঙ্গে একমত নই। আমার মনে হয় তুমি কিছুই করোনি, তুমি নির্দোষ। তিজং বলে, দয়া করে আমাকে সাহায্য করো। আমি কসম খেয়ে বলছি আমি ওই ভিকটিম নায়ংকে কখনো দেখিনি, কখনো তার সঙ্গে দেখাও হয়নি। সাংরুক বলে, ঠিক আছে। এরপর সে রেকর্ডিং চালু করে আর বলে, ভালো করে ভাবো আর আমাকে বলো আসলে কি হয়েছিল। এমনকি যদি কোনো ছোট বিস্তারিত বিষয়ও থাকে সেটাও আমাকে জানাও। তিজং একটু ভেবে বলে, আমাকে ক্রাইম সিনের কিছু ছবি দেখানো হয়েছিল। সেখানে একটি ব্রেসলেট ছিল, সেটি আমারই ছিল, কিন্তু এ বিষয়ে ওখানের কেউ কিছু বলেনি। আমি জানি না আমার ব্রেসলেট সেখানে কিভাবে গেল। আমি ওই জায়গাটায় কখনোই যাইনি। তবে আমি এটা জানি আমি একবার রেস্ট নেওয়ার জন্য আমার ভাই তিজিয়েনের বাড়িতে গিয়েছিলাম। তখন আমার ব্রেসলেট সেখানে পড়ে গিয়েছিল। তখন আমাদের সেই চিহ্ন দেখানো হয়। তারপর প্রেজেন্টে সাংরুক তাকে বলে, তোমার এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা কেসটা আবার রিওপেন করতে পারি। আমাদের মধ্যে যা বলা হয়েছে তা কাউকে বলবে না। তারপর সে তিজিয়ংকে জিজ্ঞাসা করে, তোমার ভাই কোথায় থাকে, আমি নিজে গিয়ে এই ব্যাপারটা দেখব। তারপর যখন তিজিয়ং তার সেলের ভিতরে যাচ্ছিল কিছু লোক তাকে ধরে নেয়। তারা তাকে ধরে তাদের বসের কাছে নিয়ে আসে। তাদের বসের নাম ছিল ডিয়কসু। ডিয়কসু তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কত বছর থাকবে, কিন্তু সে কিছুই বলে না এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ডিয়কসুর লোকেরা তিজিয়ংকে ধরে পিটায়। ডিয়কসু তাকে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না। আমি একবার আবার জিজ্ঞাসা করছি, তুমি এখানে কত বছর থাকবে, যদি না বলো আমি তোমার হাত কেটে ফেলবো। পরে তিজিয়ং বলে, লাইফ টাইম। তারপর ডিয়কসু বলে, তুমি এক মেয়েকে ধর্ষণ করে তাকে কেটে নদীতে ফেলে দিয়েছ, তোমার লজ্জা হচ্ছে না? কিন্তু সে বলে, আমি কিছুই করিনি। তখন ডিয়কসুর একজন লোক এসে বলে যে সিকিউরিটি গার্ড আসছে। পরে তারা তিজিয়ংকে ছেড়ে দেয় এবং তার সেলে পাঠিয়ে দেয়। তারপর তিজিয়ং তার নিজের সেলে আসে, যেখানে আগে থেকেই একজন বন্দী ছিল। সে বলে, তুমি কি বসের সঙ্গে পরিচয় হয়ে এসেছ? আমি শুনেছি তুমি সবকিছুই করে ফেলেছ, মজা পেয়েছ? তারপর সেই কয়েদি পেজের পাতা তিজিয়ং এর উপর ছুটতে থাকে, যদিও শুধু তিজিয়ং চাংরুকের আইডি কার্ডটা দেখে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখি সব কয়েদিরা খাবার খাচ্ছিল। তখন ডিয়কসু আর তার লোকেরা একজন কয়েদিকে কেন্দ্র করে টাকা নেওয়া নিয়ে কথা বলছিল। তিজিয়ংও খাবার খাওয়ার জন্য আসে। সে তাদের দেখে, তাই সে একটু সরে গিয়ে অন্য একটি টেবিলে বসে। ঠিক তখনই তার টেবিলে আরো দুইজন কয়েদি এসে বসে। তারা তিজিয়ংকে বলে, তার দিকে এভাবে তাকিও না, তুমি হয়তোবা জানো না সে কে। সে এখানকার বস আর এই জায়গায় সে চার্জ করে। তার নাম ডিয়কসু। কিছু লোক তার ছোট বোনের সাথে খারাপ কাজ করেছিল, সে তাদেরকে হত্যা করে। আমি পরে তোমাকে আরো ডিটেলস বলবো, তুমি এখন খাও, আমরা তোমাকে সাহায্য করব। পরবর্তী সিনে আমরা দেখি তিজিয়ংকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই কিছু লোক ছিল যারা তিজিয়ংকে ধরে নেয় এবং তার সঙ্গে খারাপ কাজ করে। অসহায় তিজিয়ং কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। পরের সিনে আমরা দেখি সাংরুক তিজিয়ংয়ের সঙ্গে দেখা করতে আসে, বলে, আমাকে মাফ করে দাও, যখন আমি তোমার ভাইয়ের কাছে পৌঁছেছিলাম তখন সে আত্মহত্যা করে নিয়েছে। সে একটি ভিডিও দেখায়, যে ভিডিওতে তার ভাইয়ের আত্মহত্যার সিনও ছিল। তারপর আমরা দেখি তিজিয়ং বাইরে ছিল আর আগে সবকিছু কল্পনা করছিল। সে তার ভাইকে খুব বেশি মিস করছিল আর মনে করছিল যে তার কারণেই এই সব কিছু হয়েছে। এক পর্যায়ে সে কান্না করা শুরু করে। সে অনেকটা অসহায়ের মতো কাঁদতে থাকে। পাশে আরেকজন কয়েদি যার নাম ইয়ংসিক এটি লক্ষ্য করে। রাতে তিজিয়ং হতভম্বের মতো তার ভাইয়ের কথা ভাবছিল আর সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। পরে সে নিজেকে দড়িতে ঝুলিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর সে একটি স্বপ্নে যায় যেখানে তার ভাই তিজিন এসে উপস্থিত হয়। তিজিন তাকে বলে, তোমার কাছে কি কোনো উপহার এসে পৌঁছেছে? যখনই এই গাছগুলো মারা যায় তুমি ফেরত নিয়ে আসো। তিজিন বলে, এটা কোনো বিষয় না আমার জন্য, একমাত্র এই গাছগুলোর সঙ্গেই আমি এমন করতে পারি। তিজিন আবার বলে, তুমি এটা কেন করেছিলে? সে চিৎকার করে বলে, তুমি এখানে নিজেকে মারার কেন চেষ্টা করছিলে? তোমার এটা করা উচিত হয়নি, তোমাকে এখনই এখান থেকে ফেরত যেতে হবে। তখনই আমরা প্রেজেন্টের সিন দেখি যেখানে তিজিয়ং জেগে উঠে। পাশেই ইয়ংসিক এবং ফাদার থাকে। ফাদার তিজিয়ংকে দেখে বলে যে সে তাকে আগেও দেখেছে। সিকিউরিটি গার্ড বলে উঠে যে সে তৃতীয়বার আত্মহত্যার চেষ্টা করছে।
কোনো থেরাপি তার উপর কাজ করছে না। তারপর ইয়ংসিক তিজংয়ের হাতে কিছু দাগ দেখে। তারপর আমরা দেখি তিজংয়ের বন্ধুরা তার সাথে দেখা করার জন্য এসেছে, কিন্তু পুলিশ বলছে যে তিজং তাদের সাথে দেখা করতে চায় না। তার বন্ধুরা অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। পরের সিনে আমরা দেখি জেলের সব কয়েদিরা একটি গির্জায় একত্রিত হয়েছিল, যা সম্ভবত জেলের ভিতরেই ছিল, আর এইসব কিছু পরিচালনা করছিল ইয়ংসিক। তারপর সে সবাইকে কেক দেয়, একে একে সবাই চলে যায়। যদিও তিজিয়ং সেখানে হতভম্বের মতো বসেছিল, ইয়ংসিক তার কাছে এসে তাকে কেক দেয়। কিন্তু তিজিয়ংয়ের মনোযোগ অন্য কোথাও ছিল। ইয়ংসিক একটু সাউন্ড করে বলে, আমার নাম ইয়ংসিক, এখানে সবাই আমাকে ইয়ংসিক বলে। আমি ফাদারের কাছ থেকে অনুমতি নিয়েছি যাতে আমি তোমার সঙ্গে খেতে পারি। ওই দিন আমি তোমাকে উঠানে দেখেছিলাম, তুমি কাঁদছিলে। কোনো প্রাপ্তবয়স্ক লোক কাঁদলে সবাই তাকে উপহাস করে। যখন আমি প্রথমবার জেলে এসে পৌঁছেছিলাম, আমার সঙ্গেও এমন হয়েছিল। আমিও ভীত ছিলাম, কিন্তু ধীরে ধীরে এসবের সাথে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপর ইয়ংসিক বলে, জেলে তুমি সেই কাজগুলো করতে পারো যা বাইরে করতে পারো না। এখানে তুমি ওয়ার্কআউট করতে পারো, নতুন কিছু শিখতে পারো বা পড়াশোনা করতে পারো, আর ধীরে ধীরে এখানে থাকা তোমার কাছে স্বাভাবিক হয়ে যাবে। তারপর কেক দেওয়ার সময় তিজিয়ং ইয়ংসিকের হাতে কাটা দাগ খেয়াল করে। পরবর্তী সিনে আমরা অনেকগুলো সিন দেখি যেখানে তিজিয়ং ইয়ংসিক যেভাবে বলেছিল সেসব কাজ করে। সে ওয়ার্কআউট করে, বই পড়ে এবং নিজের গাছপালার চাষ করে। সে জেলের ভিতরে একটি নার্সারি তৈরি করেছিল। সেখানে একজন গার্ড বিষয়টি খেয়াল করে এবং সে তার এই কাজে মুগ্ধ ছিল। আমরা দেখি বাকি কয়েদিরা তিজিয়ংকে বিরক্ত করে, তাকে সুযোগ পেলেই মারধর করে, কিন্তু তিজিয়ং কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু ওয়ার্কআউট চালিয়ে যায় এবং নিজেকে শক্তিশালী করে তোলে। তারপর আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। আমরা সেখানে ইওয়ান নামে এক ব্যক্তিকে দেখি, যে নিজের কোম্পানিতে কাজ করছে এবং ফোনে একজনের সঙ্গে কাজ সংক্রান্ত বিষয়ে কথা বলছে। তারপর সে সিসিটিভি ফুটেজের মতো কতগুলো ক্যামেরা অন করে। স্ক্রিনে অনেক সিন ছিল, কিন্তু সে শুধু একজন লোককে টার্গেট করে দেখছিল। অন্যদিকে আমরা দেখি তিজং জেলে ছিল আর তার নার্সারি নিয়ে ব্যস্ত ছিল। তাকে দেখার জন্য সেই গার্ড আসে, যার নাম ছিল চুলওয়ান। চুলওয়ান তার ফার্মিং দেখে বলে, তোমার এখানে সবজি লাগানো উচিত, এখন এগুলোর দাম অনেক বেড়ে গেছে। তারপর সেই গার্ড তার মুখের দিকে তাকিয়ে বলে, তোমার এই দাগ কখনোই যাবে না। কেউ কি তোমাকে বিরক্ত করছে? তিজং মাথা নেড়ে বলে, না, চিন্তা করো না, আমি ভালো আছি। এরপর চুলওয়ান একটি গাছ দেখায় যেটা সে নিয়ে এসেছিল আর বলে, আমি জানি না কি হয়েছে, কিন্তু এর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তিজং গাছটা দেখে বলে, এটাকে রোদে রাখতে হবে, চিন্তা করো না, আমি এটা ঠিক করে দেব। চুলওয়ান চলে যাওয়ার পর ইয়ংসিক আসে। সে তিজংয়ের জন্য কেক নিয়ে এসেছিল। ইয়ংসিক বলে, কখনো খারাপ কাজ করো না, যেমন আছো তেমনই থেকো। সে নিজের ব্রেসলেট খুলে তিজংকে দেয় এবং বলে, এটা তোমাকে রক্ষা করবে। তিজং জিজ্ঞাসা করে, কিছু কি হয়েছে? তুমি এমন কথা বলছো কেন? ইয়ংসিক বলে, আমি রিলিজ হতে যাচ্ছি। তিজং হাসে এবং বলে, ও তাই নাকি, ভালো খবর। তিজং জিজ্ঞাসা করে, তুমি বাইরে গিয়ে কি করবে? সে জানায়, আমার বাবার একটা ইলেকট্রনিক শপ আছে, আমি সেটাই চালাবো। আর বলে, এখানে এখন তোমাকে নতুন আল্টার হতে হবে, আমার হয়ে দায়িত্ব পালন করতে হবে। তারপর আমরা দেখি তিজং ইয়ংসিককে বিদায় দেয়। তিজং ইয়ংসিককে জিজ্ঞাসা করে, তুমি আমার প্রতি এত ভালো কেন ছিলে? সে বলে, আমি না, সেটা তুমিই ছিলে যে শুরু থেকেই আমার জন্য ভালো ছিলে। তিজং বলে, যদি আমি অদ্ভুত হই তবে কি হতো? ইয়ংসিক বলে, আমি জানি না, শুধু চাই তুমি বাঁচো। পরে সে বিদায় নেয়। তিজং চেঁচিয়ে বলে, তুমি আমার সঙ্গে যা করেছো সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তখন আমরা দেখি অনেকটা স্নো পড়াও শুরু করে দিয়েছিল। পরের সিনে আমরা দেখি তিজং সেই বাইবেলটি পড়ছে যা ইয়ংসিক তাকে দিয়েছিল। তখন সে খেয়াল করে কয়জন কয়েদি মিলে একজন নতুন কয়েদিকে টর্চার করছিল, আর সেই কয়েদি ছিল যাকে আমরা আগে দেখেছিলাম ইউয়ান দেখছিল। তারপর আমরা দেখি তিজং আল্টার কাজ করছিল। সে ওই নতুন কয়েদিকে ডাকে এবং তার সাথে কথা বলে। সে বলে, তুমি নতুন জেলে এসেছো আর তুমি ভয় পাচ্ছ, এটাই স্বাভাবিক, আমার সাথেও এমনটা হয়েছে। পরে সে কয়েদিটিকে বাইবেল দেয় এবং বলে, তুমি এটা পড়ো, তোমার সাহস বাড়বে। কয়েদির নাম ছিল সিনিয়বো। সে বলে, আমি কিছু ভুল করিনি। যদি আমি ওই পড়া ফোনটা না তুলতাম আর ফোনের মালিকের কাছে না যেতাম, তাহলে এটা হতো না। ওই মেয়েটা আমাকে ফোনে বলেছিল আমার কাছে নিয়ে আসো, বিনিময়ে আমি টাকা দেব। একথা শুনে তিজং হতবাক হয়ে যায়। ছেলেটি আরও বলতে থাকে, ক্রাইম সিনে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু আমি কখনো সেখানে যাইনি। একজন পাবলিক ডিফেন্ডার আমার কাছে এসেছিল। সে বলেছিল সে আমাকে সাহায্য করবে, কিন্তু আমি জানি সেও তাদের সাথে জড়িত। এরপর সে সাংরোকের আইডি কার্ডটি দেখায়। তিজং তা দেখে অবাক হয়ে যায়, কারণ সে কার্ডটি দেখে চিনতে পারে যে সেটা সাংরোক ছিল। ছেলেটি বলে, আমি তাকে বলেছিলাম আমার মা কোথায় থাকেন, আর পরের সিনে আমি দেখি আমার মা আত্মহত্যা করে ফেলেছেন।
কিন্তু আমি আমার মাকে অন্য সবার চেয়ে ভালো চিনি। তিনি সবসময় বলতেন আত্মহত্যা করলে কেউ কখনো মুক্তি পায় না। আর আমি জানি তিনি কখনোই আত্মহত্যা করতে পারবেন না। ওরাই আমার মাকে মেরেছে। একথা শুনে তিজং স্তব্ধ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি তিজং জেলে বসে কিছু ডকুমেন্ট দেখছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। তারপর সে বাইরে কয়েদিদের শব্দ শুনতে পায়। সে ছুটে গিয়ে দেখে কি হয়েছে। চিনিয়বু বাইবেলের পাতা খেয়ে ফেলেছে। আর তাতেই তার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। সে আত্মহত্যা করেছে। তিজিয়ং অনেকটা ফ্রিজ হয়ে যায় আর কিছু চিন্তা করতে থাকে। তারপর সে কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি সে সাংরুকের সঙ্গে দেখা করে। সাংরুক তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে পেরেছ? তাড়াতাড়ি বলো। তিজিয়ং বলে, একজন নতুন কয়েদি এসেছিল, কিন্তু সে আত্মহত্যা করে ফেলেছে। সে বলেছিল সে তোমার সঙ্গে দেখা করেছে। সাংরুক বলে, হ্যাঁ আমি তাকে চিনি। আমি তার সাহায্য করার চেষ্টা করেছিলাম। তিজং বলে, যদি আমি আপনাকে বলে দেই যে আমি কি জানতে পেরেছি, আপনি কি আমাকে সাহায্য করবেন? সে বলে, অবশ্যই। তিজং জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় আমি কে? একজন হত্যাকারী না কেউ একজন যাকে ফাঁসানো হচ্ছে? সাংরুক বলে, আমি বুঝতে পারছি না। তিজং আবার বলে, সে বলেছিল তার মা আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি আপনি তাকে মেরেছেন। সাংরুকের ভাবভঙ্গি বদলে যায়। সে বলে, আমার মনে হয় তোমার কাছে কোনো তথ্যই নেই। তিজং চিৎকার করে বলে, আমার ভাইকে কারা মেরেছে? তারপর সে সাংরুককে ধরে ফেলে। সাংরুক নিজেকে ছাড়িয়ে নেয় এবং বলে, ঠিক আছে, ধরো এটা একটা পরিকল্পিত ঘটনা ছিল। তাহলে কি বদলাবে? তোমার ভাইকে আমি মেরেছি, নাকি এটা বলবো তোমার ভাই তোমার কারণেই মারা গিয়েছে? এরপর আমাদের কিছু সিন দেখানো হয়, কিভাবে কি করা হয়েছিল, কিভাবে তার ভাইকে মারা হয়েছিল। তিজং চিৎকার করে আর বলে, যাই হোক আমি তোমাদের সবাইকে মারব। সাংরুক বলে, কিভাবে করবে? তুমি তো এখানে লকডাউন। পরের সিনে আমরা সাংরুককে দেখি যে বাইরে বেরিয়ে আসে এবং নিজের বসের সঙ্গে কথা বলে। বলে যে আমাদের কম্প্রোমাইজ করতে হবে, এখানে কাউকে মেরে ফেলা প্রয়োজন। পরবর্তী সিনে আমরা দেখি তাইজং ফাদারের সঙ্গে দেখা করে এবং বাইবেলটি ফেরত দেয়। তারপর সে গির্জায় বসেছিল আর সেখানে বসে একটি পেরেক খুলে ফেলে। আর এর সাথেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।